হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমেই জানতে হবে আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল কাকে বলে? যে কাজ বর্তমানে ইতিপূর্বেই ঘটেছে বোঝায় তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যে কাজটি বর্তমানে ইতিপূর্বেই ঘটে গেছে আমরা তাকেই বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন যেমন আমি সকালের নাস্তা খেয়েছি, তারা আমাদের বাড়িতে এসেছে, সে স্কুল গেছে। বর্তমানেই কাজটি হচ্ছে কিন্তু একটু পূর্বেই ঘটেছে। আমরা সেই ধরনের কাজকে, সেই ধরনের ক্রিয়ার কালকেই বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত কাল। তাহলে যে কাজটি যে কাজটি বর্তমানে যে কাজটি বর্তমানে ইতিপূর্বেই ঘটেছে বোঝায়। ইতিপূর্বেই ঘটেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বা পুরাঘটিত বর্তমানকাল বলে। যেমন যেমন উদাহরণ কি হবে? আমি খেয়েছি। তুমি খেয়েছো। সে খেয়েছে। আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে। ইত্যাদি। আরও হবে আমি পড়েছি, তুমি পড়েছো, সে পড়েছে, তারা স্কুলে গিয়েছে, সে কলকাতা গেছে। এই ধরনের কাজ, অর্থাৎ যে কাজটি একটু পূর্বেই ঘটছে আমরা সেই ধরনের কাজকেই বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান কাল। আমাদেরকে জানতে হবে যখন আমরা ট্রান্সলেট করব, যেমন আমি খেয়েছি, এর ইংরেজি কি হবে?
এর জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা ভালো করে জানতে হবে, নিয়মটিকে মনে রাখতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটি হলো তুমি আমি বাদ দিয়ে তুমি আমি বাদ দিয়ে তুমি আমি বাদ দিয়ে তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে হ্যাজ বসে তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে হ্যাজ বসে তুমি আমি তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে হ্যাজ বসে তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে সকল ক্ষেত্রে ক্রিয়াপদের 3 নম্বর রূপটি বসে সকল ক্ষেত্রে ক্রিয়াপদের তিন নম্বর রূপটি বসে তাহলে আমরা কি শিখলাম নিয়মের ক্ষেত্রে? যখন আমরা পুরাঘটিত বর্তমানকালে ট্রান্সলেট করব বেঙ্গলি টু ইংলিশ, তখন আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা হলো যে তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে বা একের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, সকল ক্ষেত্রে ক্রিয়াপদের 3 নম্বর রূপটি বসে। ক্রিয়াপদের 3 নম্বর রূপ আমরা এইটা বলতে কি বুঝি? ক্রিয়াপদের 3 নম্বর রূপটি মানে ক্রিয়াপদের 3 নম্বর রূপ মানে বোঝায় প্রত্যেকটি ভার্বের 3টা রূপ থাকে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, V1, V2, V3। এখানে 3 নম্বর রূপ মানে V3-র কথা বলা হয়েছে। যেমন
V1 ইট। এটা V2 তে হবে at, V3 তে হবে eaten। ঠিক সেই রকম রিড রিড রিড, রাইট রোট রিটেন, কাম কেম কাম, গো ওয়েন্ট গান ইত্যাদি। তাহলে ক্রিয়াপদের 3 নাম্বার রূপটি ক্লিয়ার হয়েছে। ক্রিয়াপদের 3 নাম্বার রূপ কোনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে V3 যেটা পাস্ট পার্টিসিপেল রূপ। একটা ভার্বের 3টে রূপ আছে, প্রেজেন্ট রূপ, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটি সকল ক্ষেত্রেই বসবে। সুতরাং নিয়মটি দাঁড়ালো, তুমি আমি বাদ দিয়ে অন্য একজন বা একের ক্ষেত্রে হ্যাজ বসবে, তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, সকল ক্ষেত্রে ক্রিয়াপদের 3 নম্বর রূপটি বসে। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নেব। যেমন আমি ভাত খেয়েছি। না, আমি ভাত খেয়েছি, এটাকে ট্রান্সলেট করতে হবে আমাদের বেঙ্গলি টু ইংলিশে। এখানে বলা আছে তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে। এখানে আমি ভাত খেয়েছি, এখানে কর্তা রয়েছে আমি, সাবজেক্ট আমি। একটা সেন্টেন্স গঠনের রুলসই হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। বাংলার ক্ষেত্রে প্রথমে কর্তা হয়, তারপরে কর্ম হয়, তারপরে ক্রিয়া হয়। কিন্তু ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট তখন হবে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম। সুতরাং এখানে কর্তা রয়েছে আমি, তো তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে আমির ইংলিশ কি না আই। তাহলে আমির ইংলিশ হচ্ছে আই। আমির ক্ষেত্রে হ্যাভ বসবে, আই হ্যাভ। এরপরে কর্তার পরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে তো ভার্ব বসবে। সুতরাং এখানে ভার্ব রয়েছে খাওয়া, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, এবং এখানে ভার্বের 3 নাম্বার রূপটি বসবে। সুতরাং ইট অ্যাট ইটেন, এখানে ইটেন হবে। ইটেন কি খেয়েছি না ভাত, রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো। কি হবে, কর্তা রয়েছে ইউ, তুমি, তুমির ক্ষেত্রেও হ্যাভ বসবে, ইউ হ্যাভ। ক্রিয়ার পাস্ট পার্টিসিপল রূপ ইটেন, V3। রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে। সে, এখানে সে হি হতে পারে, ছেলেদের ক্ষেত্রে হি,
মেয়েদের ক্ষেত্রে সি বসবে, তো আমি হি লিখছি। সে কিন্তু একজন, তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। সুন্দর করে লেখা রয়েছে, তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, তুমি আমিও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, সকল ক্ষেত্রে ক্রিয়াপদের 3 নাম্বার রূপটি বসে। তাহলে সে ভাত খেয়েছে, একজন, একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, হি হ্যাজ। ক্রিয়াপদের 3 নাম্বার রূপ বসবে ইটেন, ভাত খেয়েছে, রাইস, হি হ্যাজ ইটেন রাইস। এরপরে আমরা আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া এরকম কিছু উদাহরণ দেখে নেব। যেমন ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরেজিতে। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমাকে এই নিয়মটি মনে রাখতে হবে, তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, সকল ক্ষেত্রে ক্রিয়াপদের 3 নাম্বার রূপটি বসে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। আমরা বাস্তব জীবনের কিছু উদাহরণ বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করে দেখব। যেমন আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি, কি বললাম, আমি আমার হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। আমি আমার হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। শেষ করেছি কি হবে তাহলে? তোমরা নিশ্চয়ই বলতে পারবে এখানে ইংরেজিতে ট্রান্সলেট করে কি হবে। তাহলে আমার সঙ্গে বলো দেখি কি হবে। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। প্রথমেই জানতে হবে আমাদের যেখানে কর্তা রয়েছে আমি, আমির ইংরেজি আমরা জানি আই। তুমি আমিও একের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে বসবে হ্যাভ। এরপরে তো ক্রিয়া বসে, ভার্ব, ভার্বের ভি3 বসবে, পাস্ট পার্টিসিপেল রূপটি বসবে। তাহলে শেষ করা, শেষ করার ভার্ব কি? ফিনিশ। ফিনিশের পাস্ট পার্টিসিপেল রূপ বসবে
3 নম্বর রূপটি বসবে ফিনিশড। আই হ্যাভ ফিনিশড আমার হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক। I have finished my homework. এরপরের উদাহরণ হলো তারা নতুন চাকরি পেয়েছে। তোমরা আমার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করো। বেঙ্গলি হচ্ছে তারা, তারা নতুন চাকরি পেয়েছে। ট্রান্সলেট করে বলো দেখি কি হবে। তারা নতুন চাকরি পেয়েছে। কর্তা রয়েছে তারা, সাবজেক্ট তারা, সুতরাং এখানে তারার ইংরেজি হচ্ছে দে। তারার ইংরেজি কি না দে, তাহলে দে। দে কিন্তু এখানে বহু বচন, একজনের বেশি। তাছাড়া নিয়মে তো রয়েছে তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, তুমি আমি ওকের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে। নিয়মটি পুরো কণ্ঠে ধরে রাখতে হবে, তাহলে টেন্স খুব সহজ। দে, তুমি আমি ওকের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে, এখানে তো একজনের বেশিই হচ্ছে তারা। দে হ্যাভ, তারা নতুন চাকরি পেয়েছে। পেয়েছে ক্রিয়াপদ পাওয়া, পাওয়ার ইংলিশ কি না গেট, মানে পাওয়া, গেট। তাহলে গেট এর পাস্ট পার্টিসিপল রূপটি কি হবে? V3 কি হবে? গেট, গোট, গোট। V3 হবে গোট। দে হ্যাভ গোট নতুন চাকরি। নতুনের ইংরেজি কি? নিউ। চাকরির ইংরেজি জব। দে হ্যাভ গোট নিউ জব। তারা নতুন চাকরি পেয়েছে। আমরা বইগুলো পড়েছি। ট্রান্সলেট করো। আমরা বইগুলো পড়েছি। বলো তোমরা ট্রান্সলেট করে কি হবে? আমরা বইগুলো পড়েছি। এখানে সাবজেক্ট কি না আমরা। আমরার ইংরেজি কি না উই। তাহলে সেই একই সিস্টেম, তুমি আমি ওকের বেশি ক্ষেত্রে হ্যাভ বসে বসবে হ্যাভ। পড়ার ইংলিশ রিড। রিডের পাস্ট পার্টিসিপল রূপ রিডই হয়। রিড, রিড, রিড। সুতরাং এখানে রিড হবে। উই হ্যাভ রিড বইগুলো। টি, টা, খানি, খানা, গুলি, গুলো, এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দেওয়া বসে। দ্য বুকস। আমরা বইগুলো পড়েছি। উই হ্যাভ রিড দ্য বুকস। আমি এই চ্যানেলে আর্টিকেলের ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো যে আর্টিকেলের এ অ্যান্ড দ্য এগুলো কোথায় বসে। আমরা বইগুলো পড়েছি। উই হ্যাভ রিড দ্য বুকস।
নেক্সট, আমার বন্ধু তার পরীক্ষায় ভালো ফল করেছে। আমরা গর্বের সঙ্গে বলি না, বন্ধুরা ভালো রেজাল্ট করলে, আমার বন্ধু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, কিন্তু বাংলায় লিখতে হবে তো, আমার বন্ধু পরীক্ষায় আমার বন্ধু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ভালো ফল করেছে। আমার বন্ধু পরীক্ষায় ভালো ফল করেছে। বলো ট্রান্সলেট, তোমরা এতক্ষণ নিশ্চয়ই করে ফেলেছো। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার বন্ধু, কর্তা। আমার বন্ধু ইংরেজি কি হবে? মাই ফ্রেন্ড। প্রথমে ক্যাপিটাল বসে, মাই ফ্রেন্ড কর্তা হয়ে গেল। আমার বন্ধু মানে এখানে একজন বন্ধুর কথা বলা হয়েছে, তো একজনের ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে। মাই ফ্রেন্ড হ্যাজ ভালো ফল করেছে। তাহলে ফলের ইংলিশ তো রেজাল্ট হয়। আর তাহলে এখানে করা ভার্ব হচ্ছে করা, ডু মানে করা। তো ডু এর পাস্ট পার্টিসিপেল রূপটা কি হবে? ভি3 কি হবে? ডু ডিড ডান। পাস্ট পার্টিসিপেল কি হবে? ডান। মাই ফ্রেন্ড হ্যাজ ডান ভালো, ভালো ফল। এখানে রেজাল্ট লেখার কোনো প্রয়োজন হবে না, ওয়েল লিখলেই হয়ে যাবে। মাই ফ্রেন্ড হ্যাজ ডান ওয়েল পরীক্ষায়, ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। তাহলে আমার বন্ধু পরীক্ষায় ভালো ফল করেছে। মাই ফ্রেন্ড হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম। টেন্সের 12টি নিয়মকে যদি আমরা ভালোভাবে জেনে যাই, তাহলে আমাদের ক্ষেত্রে ট্রান্সলেট করতে কোনো অসুবিধা হবে না। তাই তোমাদেরকে অবশ্যই টেন্সের 12টি নিয়ম ভালো করে জানতে হবে ট্রান্সলেশন শেখার জন্য, বেঙ্গলি টু ইংলিশ। নেক্সট, সে তার বাসা পরিষ্কার করেছে। সে সে তার ঘর পরিষ্কার করেছে। ট্রান্সলেশন কি হবে? সে তার ঘর পরিষ্কার করেছে। সে, একবার হি লিখেছিলাম তাই সি লিখলাম, সি। সে তার ঘর পরিষ্কার করেছে। একজনের ক্ষেত্রে হ্যাজ বসবে, হি হ্যাজ ডান। ডান নয়, পরিষ্কার করা
একটা ক্রিয়া, ভার্ব, তাই না? পরিষ্কার করার ইংরেজি বলো তো কি হবে? ক্লিন। তাহলে ক্লিনের V3টা কি হবে? ক্লিন, ক্লিনড, ক্লিনড। তাহলে হি হ্যাজ ক্লিনড হিজ হাউস। সে তার ঘর পরিষ্কার করেছে। আমরা নতুন কিছু শিখেছি। আমরা নতুন কিছু শিখেছি। আমরা উই, একের বেশি থাকলে হ্যাভ। শেখার ইংলিশ লার্ন, লার্ন, লার্নড, লার্নড। উই হ্যাভ লার্নড। আমরা নতুন কিছু শিখেছি। কিছু মানে সামথিং। আই হ্যাভ লার্নড সামথিং নিউ। আমরা নতুন কিছু শিখেছি। উই হ্যাভ লার্নড সামথিং নিউ। এরপরে আমরা কিছু, এইগুলো সব অ্যাজারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ বাচক বাক্য, পজিটিভ বাক্য, হ্যাঁ সূচক বাক্য এর ক্ষেত্রে শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা প্রশ্নবোধকে কিভাবে ইউজ করব শিখতে হবে। তাকে আমরা নাবাচক বাক্যে কিভাবে ইউজ করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, এগুলো তো শিখতে হবে। সুতরাং এরপরে আমরা দেখে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। এগুলো সব গেল পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নাবাচক। নাবাচকের ক্ষেত্রে কিছুই নয়, যেভাবে করছি সেভাবেই হবে। সাহায্যকারী ক্রিয়া যেটা রয়েছে, যেটা হেল্পিং ভার্ব রয়েছে, সেই ক্ষেত্রে নেগেটিভ নো, নট, নেভার এইগুলো বসবে। তাহলে মনে রাখতে হবে, আমরা অ্যাজারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন করলাম সেই রকমই হবে। শুধুমাত্র কি হবে না, শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়া যেটা রয়েছে আমাদের, হ্যাজ, হ্যাভ, মানে বি ভার্ব, হ্যাজ, হ্যাভ, এরপরে হয় নো বসবে, নইলে নট বসবে, নইলে নেভার বসবে। নো, নট, নেভার এইগুলো দিয়েই তো নেগেটিভ সেন্টেন্স হয়। তাহলে উদাহরণের সাহায্যেই আমরা এই ব্যাপারটা বুঝে নেব। কিন্তু মনে রাখতে হবে যে নেগেটিভের ক্ষেত্রে যেটা বললাম,
নেগেটিভের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখানে সাবজেক্ট স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া দরকার আছে, সেন্টেন্স যে স্ট্রাকচার। সুতরাং এখানে প্রথমেই বসবে সাবজেক্ট, প্রথমেই বসছে সাবজেক্ট। সাবজেক্টের পর বসবে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। হেল্পিং ভার্ব আমরা কোনগুলিকে বলি? হেল্পিং ভার্ব বলবো হ্যাভ আর হ্যাজকে। তারপরে বসবে V3, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে আদার। এগুলো যখন আমরা ইংলিশ টু ইংলিশ করব তখন আবার অবশ্যই করব। তো এটা আমাদের নেগেটিভের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট হেল্পিং ভার্ব বসবে, তারপরে হেল্পিং ভার্বের পরে এখানে হেল্পিং ভার্বের পরে বসবে নট, তারপরে V3, তারপর অবজেক্ট, তারপরে আদার। সাবজেক্ট হেল্পিং ভার্ব নট, তারপর V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স যদি কিছু থাকে সেটা অবশ্যই বসবে, না বসার কিছু নেই। চলে আমরা দেখে নেব উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করব যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, না বাচক বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে করব। আমি ভাত খাইনি। আমি ভাত খাইনি। কি বললাম? আমি ভাত খেয়েছি, আমি তো এখন ভাত খাইনি। কি হবে? ট্রান্সলেট করার সময় বললাম এখানে কর্তা বসবে প্রথমেই, আই হ্যাভ, যেমন আই হ্যাভ বসছিল সেরকমই। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট হবে, আই হ্যাভ নট। বাকি যেমন ছিল তেমনই হবে, আই হ্যাভ নট ইটেন রাইস। আরও দুটো একটা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। আমি এখনো আমার হোমওয়ার্ক শেষ করিনি, বা আমি হোমওয়ার্কগুলো করিনি। তাই আমি আমার বাড়ির কাজ করিনি। শেষ করিনি। কি হবে? I have not finished, সেম হবে, শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটির পরে নট বসবে, বাকি সেম। ওখানে ছিল আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে হবে আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক।
বাবা এখনো আসেনি। বাবা এখনো আসেনি। ফাদার, বাবা তো একজনই থাকে। ফাদার হ্যাজ নট কাম নাও। ফাদার হ্যাজ নট কাম নাও। বাবা এখনো আসেনি। ফাদার হ্যাজ নট কাম নাও। সে স্কুলে যায়নি। সে স্কুল যায়নি। কি হবে? সে, হি, হি। একজনের ক্ষেত্রে হ্যাজ বসে, নেগেটিভ তাই নট বসবে। স্কুল যাওয়ার ইংলিশ কি না গন। হি হ্যাজ নট গন টু স্কুল। সে স্কুলে যায়নি। সে স্কুলে যায়নি। যায়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো নেগেটিভ সেন্টেন্সে এর ব্যবহার কিভাবে হবে। এর ব্যবহার নেগেটিভ সেন্টেন্সে কিভাবে হচ্ছে কিচ্ছু নয়, শুধুমাত্র নো, নট, নেভার এইগুলো দিয়েই হবে। এরপরে আমরা দেখব যে কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে। প্রশ্নবোধক বাক্য, কোয়েশ্চেন, কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কি হবে আমাদের এটাই দেখার বিষয়। তাহলে চলো আমরা দেখে নিই। কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। যখন এই ধরনের বাক্যকে আমরা প্রশ্নবোধক বাক্যে করব সেই ক্ষেত্রে কি রকম হবে না, সেই ক্ষেত্রেও কিছু নয়, শুধুমাত্র যেটা আমাদের সাহায্যকারী ক্রিয়া রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, সে এগিয়ে যাবে এবং যেটা আমাদের কর্তা রয়েছে সে তারপরে বসবে। আর ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে হোয়াট, হোয়াই, হুম, হোয়েন ইত্যাদির ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, বাকি যেটা বললাম সেটা সেম হবে। তাহলে কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কি হবে? প্রথমে হ্যাজ
কিংবা হ্যাভ বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে যদি আদার্স থাকে সেটা বসবে। এবং WH কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে বসবে WH কোয়েশ্চেন্স, প্রথমে বসবে WH কোয়েশ্চেন, হোয়াট, হোয়াই, হুম, হোয়েন, হাউ, তারপরে এই যেটা বললাম হ্যাজ, তারপরে হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, এগুলো বসবে। তাহলে উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা দেখে নেব। তুমি কি ভাত খেয়েছো? প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসা, তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? কোয়েশ্চেন মার্ক। হ্যাভ ইউ ইটেন রাইস? প্রশ্নের ক্ষেত্রে কি বললাম, প্রথমে বসবে হ্যাভ হ্যাজের মধ্যে, তাহলে প্রথমে বসবে সাহায্যকারী ক্রিয়া, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, প্রথমে সাহায্যকারী ক্রিয়া, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে অবজেক্ট। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? সে কখন এসেছে? সে কখন এসেছে? এখানে WH কোয়েশ্চেন রয়েছে কখন, মানে হোয়েন। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কি বললাম, না প্রথমেই WH কোয়েশ্চেনটা বসে যাবে হোয়েন, তারপরে যেমন আছে তেমনই বসবে। সে যেহেতু একজন, সেক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে, হোয়েন হ্যাজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, কাম কেম, কাম হয়, তাহলে হোয়েন হি হ্যাজ কাম, সে কখন এসেছে। তোমরা কি কুম্ভ মেলা গেছো? তোমরা তোমরা কি কুম্ভ, তোমরা কি কুম্ভ মেলা গেছো? তোমরা কি কুম্ভ মেলা গেছো? কি হবে তাহলে,
তোমরা কুম্ভ মেলা গেছো কি ইংলিশ হতো ইউ হ্যাভ গন টু কুম্ভ। তোমরা কি কুম্ভ মেলা গেছো? হ্যাভ সবার আগে হবে। হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ গন টু কুম্ভ? 144 বছর পর হচ্ছে তো। হ্যাভ ইউ গন টু কুম্ভ, তোমরা কি কুম্ভ মেলা গেছো? তাহলে প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখলাম সবার আগে কি বসছে, সবার আগে হচ্ছে হ্যাজ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বসলো সাবজেক্ট, তারপর V3, তারপর অবজেক্ট, তারপর আদার্স যদি কিছু থাকে সেটা বসবে। কোয়েশ্চেন WH কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপর V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, তোমাদেরকে শিখিয়ে দিতে পেরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। এরপরে আমরা দেখব ইংলিশ টু ইংলিশ এর প্র্যাকটিসটা কিভাবে হবে, আমরা সেটা প্র্যাকটিস করে নেব। ইংলিশ টু ইংলিশের প্র্যাকটিস কিভাবে হবে? ইংলিশ টু ইংলিশ আমরা কিছু প্র্যাকটিস করব, গ্রামাটিক্যাল এক্সারসাইজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি এর আগেই বলেছিলাম যে টেন্সের ক্ষেত্রে যেভাবে গ্রামাটিক্যাল প্রশ্নগুলি দেওয়া হয় সেখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস মাধ্যমিক পরীক্ষায় এইভাবে আসছে। তাছাড়া অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস দিতে পারে। আমরা প্র্যাকটিস করে নেব fill in the blanks with correct form of verbs। যেমন কি করতে বলা হবে? fill in the blanks with correct alternatives, alternatives নয়, fill in the blanks with correct form of verbs। fill in the blanks, sorry, fill in the blanks with correct form of verbs। ভার্বের সঠিক ফর্মটি বসাও।
যেমন উই, উই, ড্যাশ দিয়ে দিলাম, একটু বড় করে দিচ্ছি, উই ড্যাশ দিলাম, টু কুম্ভ, এখানে ভার্বটা দেওয়া থাকবে গো, গো এর সঠিক ফর্মটি বসাতে হবে, উই ড্যাশ গো টু কুম্ভ। তাহলে আমরা কুম্ভ মেলায় গিয়েছি বা গেছি, আমরা কুম্ভ মেলায় গেছি, যাই হোক, উই এখানে যেহেতু উই আছে তাহলে এখানে ইংরেজির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বারবার বললাম, আবার মনে করিয়ে দিই যে প্রথমেই বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বসবে V3, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে আদার। তাহলে প্রথমে সাবজেক্ট তো উই বসেছে, তাহলে হ্যাজ হ্যাভের মধ্যে একটা বসবে এখানে, তাহলে যেহেতু উই আছে মানে প্লুরাল আছে, সিঙ্গুলার নয়, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে, তো যেহেতু এখানে প্লুরাল রয়েছে তাই এখানে হ্যাভ বসবে, উই হ্যাভ। তারপরে কি হবে না, এখানে হবে গো ভার্ব দেওয়া রয়েছে, তো গো এর 3 নাম্বার রূপ, মানে গো ওয়েন্ট গান, গন টু কুম্ভ, তো আমাদের অ্যান্সার হবে হ্যাভ গন। এইরকমভাবে দেওয়া থাকবে, যেমন হয়তো দেওয়া থাকলো এখানে যাবতীয় প্র্যাকটিস আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই করছি, আমাদের সমস্ত টেন্সগুলো হয়ে গেলে আমরা গ্রামাটিক্যাল প্র্যাকটিসগুলো করব। আবার এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা এটাকে আমাদের পরীক্ষার সময় সলভ করব বা আমাদের যে গ্রামাটিক্যাল কোশ্চেন্স হয় সেইগুলোকে সলভ করব, আমি জাস্ট সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। হয়তো দেওয়া থাকলো যে হি দি ড্যাশ, একটা ভার্ব দেওয়া থাকলো কাম, into our home, he dash come into our home, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাকে সলভ করতে হবে, ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। তো এখানে কি বসবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে তাহলে এখন লেখা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, যদি দেওয়া থাকে তাহলে কোন টেন্সে করতে হবে সেটা তোমাকে বুঝে নিয়ে করতে হবে, আর যদি দেওয়া থাকে এই টেন্সে করো তাহলে তো কোনো ব্যাপার নেই। তো আমরা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিস করছি, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম মেনেই করব। যেহেতু হি একজন আছে তাই হ্যাজ বসবে, আর কামের 3 নাম্বার রূপ কামই হয়, হি হ্যাজ কাম ইনটু আওয়ার হোম, হি হ্যাজ কাম ইনটু আওয়ার হোম। এছাড়াও আমাদের ওই
কারেক্ট অল্টারনেটিভস দিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয় যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। সেখানে দেওয়াই থাকবে হ্যাজ গন, হ্যাভ গন, হ্যাজ কাম, হ্যাভ কাম। তার সঙ্গে আদার্স টেন্সেও দেওয়া থাকবে, সেইগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা সমস্ত টেন্স প্রথমে ভালো করে শিখে নিই। 12টি নিয়মেই আমাদের আজকে 3 নম্বর নিয়মটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই টেন্সকে সহজভাবে শেখার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।